ওয়েলকাম। আমরা ক্লাস 9-এ জৈবনিক প্রক্রিয়ায় শ্বসন পড়ছিলাম। এর আগে শ্বসনের দুটো ভিডিও হয়েছে। আমরা শ্বসনের প্রাথমিক ধারণা পেয়েছি। ইন্টারনাল রেসপিরেশনটা আজকে শুরু করব। আমাদের এক্সটার্নাল রেসপিরেশন বা শ্বাসকার্য বিভিন্ন প্রাণীর এবং মানুষের ছোট ছোট করে জানা হয়ে গেছে। তা আজকে যেটা আমরা করছি সেটা হচ্ছে সেলুলার রেসপিরেশন বা ইন্টারনাল রেসপিরেশন। সেলুলার রেসপিরেশন আমরা প্রথম দিনকেই এর একটা রাসায়নিক সমীকরণ লিখেছিলাম। আমরা বলেছিলাম যে সেলুলার রেসপিরেশনের উদ্দেশ্য হচ্ছে খাদ্যের মধ্যে যে স্থিতিশক্তিটা আছে সেই স্থিতিশক্তিটা কিন্তু ব্যবহারযোগ্য শক্তি না, সেটাকে আমাদেরকে গতিশক্তিতে রূপান্তরিত করে সেটা ব্যবহারযোগ্য শক্তিতে পরিণত করতে হবে। তো সমীকরণটা কীরকম ছিল? অর্থাৎ খাদ্যবস্তুকে অক্সিজেনের উপস্থিতিতে জারণ বা পোড়ানোর মাধ্যমে শক্তি উৎপন্ন হচ্ছে, অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হচ্ছে। এই ধরনের শ্বসনকে বলা হয় হচ্ছে সবাত শ্বসন বা অ্যারোবিক রেসপিরেশন। এই অ্যারোবিক রেসপিরেশন ছাড়াও যারা অবায়ুজীবী জীবকোষ, সেক্ষেত্রে অবায়ুজীবী জীব যেখানে মুক্ত অক্সিজেন উপস্থিত থাকে না, সেখানেও কিন্তু শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়। অর্থাৎ সেখানেও যেহেতু স্বাভাবিকভাবেই সেখানেও শক্তি অবশ্যই দরকার, সেই জন্য সেক্ষেত্রে যে শ্বসনটা হয় তাকে আমরা বলবো অ্যানঅ্যারোবিক রেসপিরেশন। অ্যারোবিক রেসপিরেশন এবং অ্যানারোবিক রেসপিরেশন, শ্বসন মানেই আমরা বলছি এক প্রকার দহন, কিন্তু দহন এবং শ্বসন পুরোপুরি এক নয়। সেক্ষেত্রে বেশ কিছু পার্থক্য আছে। যেমন এটা একটা বায়োকেমিক্যাল প্রসেস, দহনটা পুরোপুরি একটা ভৌত বা ফিজিক্যাল প্রক্রিয়া। শ্বসনের ক্ষেত্রে এনজাইমের প্রচুর ভূমিকা আছে, আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব। দহনের ক্ষেত্রে কোনো এনজাইমের ভূমিকা নেই। শক্তির মুক্তি খুব কন্ট্রোল ওয়েতে শ্বসনের ক্ষেত্রে হয়, দহনের ক্ষেত্রে কোনো কন্ট্রোল ওয়েতে হয় না, একবারেই হয়ে যায়। পার্থক্যগুলো আমরা বইয়ে পেয়ে যাব। তা এই অ্যারোবিক রেসপিরেশন এবং অ্যানারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে যেহেতু মুক্ত অক্সিজেন উপস্থিত হচ্ছে, সেক্ষেত্রে শক্তি কিন্তু বেশি পরিমাণ উৎপন্ন হয়, এবং অ্যানারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে মুক্ত অক্সিজেন উপস্থিত হয় না, সেখানে অক্সিজেনযুক্ত কিছু যৌগ তার মাধ্যমে হয়। আমরা অ্যারোবিক রেসপিরেশনটা এখন টোটালটা ডিটেলসে পড়ে নেব, তারপরে অ্যানারোবিক রেসপিরেশনটা আমরা পরে পড়বো। এই মুহূর্তে আমরা অ্যানারোবিক রেসপিরেশন সম্বন্ধে ডিটেলসে যাচ্ছি না। অ্যারোবিক রেসপিরেশনটা আমরা যদি বুঝতে পারি, অ্যানারোবিক রেসপিরেশনের সঙ্গে পার্থক্য বা মিল খুঁজে আমরা খুব অল্প ছোট্ট করে আমরা ভালো করে বুঝতে পারবো। তাই অ্যানারোবিক রেসপিরেশন বা অবাত শ্বসন, যেটাকে বাংলায় অবাত শ্বসন বলি আর এটাকে সবাত শ্বসন বলি, অবাত শ্বসনটা আমরা পরে পড়বো, আগে অ্যারোবিক রেসপিরেশন বলি। অ্যারোবিক রেসপিরেশন কিন্তু দুটো ধাপে বা দুটো ফেজের মাধ্যমে হয়। প্রথমটাকে বলা হচ্ছে গ্লাইকোলাইসিস, দ্বিতীয়টাকে বলা হচ্ছে টিসিএ সাইকেল বা ক্রেস সাইকেল। গ্লাইকোলাইসিস পদ্ধতিতে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, আর টিসিএ সাইকেলে সেই পাইরুভিক অ্যাসিডটা অ্যাসিটাইল কোয়েতে পরিণত হয়ে টিসিএ সাইকেলে প্রবেশ করে। অর্থাৎ এখানে যে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে সেটা প্রথমে অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হয়। যে প্রসিডিওরে হয় সেই প্রসিডিওরটা আমাদের ক্লাস 9-এর সিলেবাসে অতটা গুরুত্বপূর্ণ নয় বা নেই। অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন অফ পাইরুভিক অ্যাসিড, এই পদ্ধতির মাধ্যমে অ্যাসিটাইল কোয়েতে পরিণত হয়। এই অ্যাসিটাইল কোয়েটা
তখন টিসিএ সাইকেলে প্রবেশ করে। তা আমরা আজ এই গ্লাইকোলাইসিসটা শুরু করি। গ্লাইকোলাইসিসের বিভিন্ন ধাপ আছে, বেশ একটু বড় প্রক্রিয়া। সেই গ্লাইকোলাইসিসটা শুরু করি। গ্লাইকোলাইসিসকে প্রথম এমবোডেন, মেয়ারহক এবং পার্নেস 3 ধরনের বিজ্ঞানী এটার সবগুলো স্টেপগুলো বর্ণনা করেছিলেন, বলে তাকে ইএমপি, 3 জন বিজ্ঞানী প্রথম অক্ষর অনুযায়ী ইএমপি পাথ বলা হয়। আমরা ক্লাস 8-এ কোষ পড়েছিলাম, ক্লাস 9-এও কোষ পড়েছি। সেখানে কোষ মানেই আমরা মনে করেছিলাম যেখানে শক্তি উৎপন্ন হয় সেটাই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কিন্তু এখানে আমাদের এই ধারণাটা নিতেই হবে যে মাইটোকন্ড্রিয়া কিন্তু শ্বসনের পুরোপুরি সব প্রসিডিওরগুলো শ্বসনে মাইটোকন্ড্রিয়া হয় না। এই গ্লাইকোলাইসিস পদ্ধতিটা কিন্তু কোষের সাইটোপ্লাজমে হয়। সেক্ষেত্রে পাইরুভিক অ্যাসিডটা তৈরি হয় এবং পাইরুভিক অ্যাসিড তখন সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়া গিয়ে পরবর্তী ক্ষেত্রে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেটেড হয়ে অ্যাসিটাইল করে তৈরি হয় এবং সেটা পাইরুভে তারপরে টিসিএ সাইকেলে প্রবেশ করে। তাহলে গ্লাইকোলাইসিস পদ্ধতিটা কোথায় হচ্ছে? কোষের সাইটোপ্লাজমে। আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা আজকে ডিটেলসে দেখব। আমরা যে রেসপিরেশনের পদ্ধতিটা সমীকরণটা লিখেছিলাম, ওই একটা সমীকরণ অত সুন্দর বা অত সিম্পল ধাপে হয় না, এত সিম্পলভাবে হয় না। আমরা বললাম যে দুটো ধাপের মাধ্যমে হয় গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র। গ্লাইকোলাইসিসে আমরা আগে যেমন বলেছি প্রধান খাদ্য বস্তু বা রেসপিরেটরি সাবস্ট্রেট বা শ্বসন বস্তু গ্লুকোজ। গ্লুকোজটা একটি ফসফেট গ্রুপ পায়, সেটাকে বলা হয় যে যৌগে পরিণত হয় সেটা হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট। সংক্ষেপে আমরা ফসফেটকে PO4 লিখব, PO4 হয়, সেটাকে আমরা PO4 না লিখে আমরা সংক্ষেপে পি লিখছি, বেশি জায়গা লাগার কথা সেই জন্য। তো এক্ষেত্রে গ্লুকোজের মধ্যে ফসফেট গ্রুপটা কে দিল? ফসফেট গ্রুপটা যে দেবে সে হচ্ছে এটিপি। গ্লুকোজের মধ্যে ফসফেট গ্রুপটা দেবে, অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট। তার 3টে ফসফেট গ্রুপের মধ্যে একটা ফসফেট গ্রুপ গ্লুকোজকে দিয়ে দিল, তাহলে কটা ফসফেট গ্রুপ থাকছে? সেক্ষেত্রে তার নিজের 2টো ফসফেট গ্রুপ থেকে যাচ্ছে এবং তখন তাকে বলা হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেটে পরিণত হয়ে যাচ্ছে। সে অ্যাডিনোসিন ডাইফসফেট থেকে অ্যাডিনোসিন ডাইফসফেটে পরিণত হয়ে যাচ্ছে এবং গ্লুকোজকে সেই ফসফেট গ্রুপটা দিয়ে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হয়ে যাচ্ছে। এবং এক্ষেত্রে যে উৎসেচকটা বা এনজাইমটা কাজে লাগছে সেটা হচ্ছে গ্লুকোকাইনেজ। আমরা উৎসেচক সম্বন্ধে ডিটেলসে ক্লাস 9-এ নেই, আমাদের ক্লাস 11-এ উঠে আমরা পড়বো। তা যেটুকু জেনে রাখি, গ্লুকোজ এনজাইমের নামকরণ কিন্তু সাবস্ট্রেটের ওপর হয় এবং কি কাজ করছে তার ওপর নামকরণটা হয়। এবং এনজাইমের নামের শেষে সাধারণত সব ক্ষেত্রে AAC টার্মটা AAC যুক্ত থাকে। গ্লুকোজ 6 ফসফেট হলো অর্থাৎ একটি ফসফেট গ্রুপ নিয়ে। এবার গ্লুকোজ 6 ফসফেট আমরা বলে রাখি যে গ্লুকোজ হচ্ছে 6 কার্বন কম্পাউন্ড, আমরা এটা আগে দেখেছি। এই গ্লুকোজ 6 ফসফেট ঠিক অনুরূপী একটা তার আইসোমার মানে গ্লুকোজ যা হুবহু একই দেখতে, ফ্রুক্টোজ 6 ফসফেটে কনভার্ট হয়। ফ্রুক্টোজ 6 ফসফেট এবং গ্লুকোজ 6 ফসফেটের মধ্যে পার্থক্য, ফ্রুক্টোজ এবং গ্লুকোজের মধ্যে পার্থক্য কি? শুধুমাত্র একটা ফাংশনাল গ্রুপের পার্থক্য আছে। সে তৈরি করবে হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট। ফ্রুক্টোজ 6 ফসফেট যখন গ্লুকোজ থেকে তৈরি হবে, সে কি বললাম, তারা একে অপরে আইসোমার। তাই যে উৎসেচকটা কাজে লাগবে সেই উৎসেচকটার নাম হচ্ছে ফসফোহেক্সো আইসোমারেজ, অর্থাৎ দুটোই হেক্সো সুগার, অর্থাৎ দুটোই 6 কার্বন সুগার, তাই উৎসেচকের নাম হচ্ছে ফসফোহেক্সো আইসোমারেজ। ফ্রুক্টোজ 6 ফসফেট এটা বাইরিডাকশনাল রিঅ্যাকশন।
ফ্রুক্টোজ 6-ফসফেট পরবর্তী ক্ষেত্রে আবার এইরকম স্টেপের মতনই একটা স্টেপ হবে, অর্থাৎ এটিপি যুক্ত হয়ে তার মধ্যে আরেকটা ফসফেট গ্রুপ যুক্ত হবে, তৈরি হবে ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট, অর্থাৎ ফ্রুক্টোজের শুধুমাত্র 6 কার্বনে একটা ফসফেট গ্রুপ ছিল। এইবার 6 নম্বর কার্বন এবং 1 নম্বর কার্বন দুটো কার্বনের একটা একটা করে ফসফেট গ্রুপ চলে এলো এবং তৈরি করলো ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট। তাহলে এখানে কি লাগবে, এক্সট্রা একটা ফসফেট গ্রুপ এলো, কি লাগবে, একই রকমভাবে এটিপি লাগবে। এটিপি নিজে কনভার্ট হয়ে যাবে এডিপিতে। এখানে যে উৎসেচকটা লাগবে সেই উৎসেচকটা এর মতনই কোনো উৎসেচক, অর্থাৎ কাইনেজ উৎসেচক লাগবে। এখানে সাবস্ট্রেট কী ছিল, ফ্রুক্টোজ 6-ফসফেট, তাই ফসফোফ্রুক্টোকাইনেজ নামক উৎসেচকটা লাগবে। আমরা টার্মগুলো ইংলিশে লিখছি, আমরা ইংলিশ বাংলা দুটোই জেনে রাখবো, বাংলায় বইয়ে পেয়ে যাব, কারণ পরবর্তী ক্ষেত্রে আমাদের কিন্তু যারা আরও অনেক বই পড়তে থাকবো সেক্ষেত্রে আমাদের ইংলিশ টার্মগুলো বেশি কাজে লাগে, বাংলা টার্মগুলো আমরা সবাই বই পেয়ে যাব। ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট। এবার একটু দেখি বিষয়টা, যে এটিপি আমরা জানি যে রেসপিরেশন হচ্ছে মানে শক্তি উৎপন্ন হওয়ার কথা, সেখানে এটিপি তৈরি হওয়ার কথা, তা নয় দেখছি এটিপি খরচা হয়ে যাচ্ছে। ব্যাপারটা একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু কি হচ্ছে, যখন কোনো বিজনেস করা হয় বা কোনো কিছু লাভ করানো হবে বা কিছু পেতে গেলে কিছু দিতে হয়, ব্যাপারটা ঠিক এরকমই সেরকম। বিজনেসে প্রথমে ইনভেস্ট করতে হয়, ঠিক এখানেও বেশি পরিমাণ বেশি পরিমাণ শক্তি পাওয়ার জন্য বা বেশি পরিমাণ এটিপি পাওয়ার জন্য প্রথমে আমাদের কিছু এটিপি খরচা করতে হচ্ছে। ঠিক এখানেও দুই জায়গায় এটিপি খরচা হলো, এর জন্য এইটুকু স্টেপকে আমরা বলবো কি ইনভেস্টমেন্ট ফেজ বা প্রিপারেটরি ফেজ বা প্রস্তুতি পর্ব। এক্ষেত্রে এটিপি খরচা হলো। এই ইনভেস্টমেন্ট ফেজের পরে আমরা লিখছি না, ইনভেস্টমেন্ট ফেজ জেনে রাখলাম। ইনভেস্টমেন্ট ফেজের পরে দেখা যাবে এই 6 কার্বন, যে 1, 2, 3, 4টে কম্পাউন্ডে কিন্তু 6 কার্বন কম্পাউন্ড, এই 6 কার্বন কম্পাউন্ড এবার 3 কার্বন কম্পাউন্ডে পরিণত হবে। তাহলে একটা 6 কার্বন কম্পাউন্ড থেকে 3 কার্বন কম্পাউন্ড কটা পাওয়া যাবে, দুটো। তাহলে এই ভেঙে যাবে, এই ভেঙে যাওয়া ফেজটাকে বলবো আমরা ক্লিভেজ ফেজ, যেখানে 3 কার্বন কম্পাউন্ড ডিএইচএপি তৈরি করবে এবং PgALD তৈরি করবে। ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এবং ফসফোগ্লিসাইলডিহাইড একে অপরের আইসোমার। এই দুটো ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে এই 3 কার্বন কম্পাউন্ড, এও 3 কার্বন কম্পাউন্ড, এও 3 কার্বন কম্পাউন্ড, অর্থাৎ এদের প্রত্যেকেই 3টে করে কার্বন আছে এবং ফসফেট গ্রুপ আছে। এই PgALD ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট কী হবে আমরা পরে আলোচনা করব। PgALD অক্সিডেশন হবে, এক্ষেত্রে অক্সিডেশনের জন্য হাইড্রোজেন এখান থেকে সরে গিয়ে যাবে। তাহলে অক্সিডেশন করার জন্য কিছু জারক লাগবে, জারক পদার্থ লাগবে, সেই জারক পদার্থ হিসাবে কাজ করবে NAD+, জারক পদার্থ হিসেবে কাজ করে সে নিজে বিজারিত হবে। বিজারিত হলো এবং সঙ্গে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হলো। আমরা অর্গানিক কেমিস্ট্রি যখন পড়েছি বা পড়বো সেক্ষেত্রে দেখতে পাবো অর্গানিক অ্যালডিহাইডের অক্সিডেশন হয়ে অ্যাসিড তৈরি করে, ঠিক এখানেও তাই হবে। এখানে অ্যাসিড তৈরি করবে, 3 কার্বন যে অ্যাসিড তৈরি করবে তার নাম হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং তার দুটো ফসফেট গ্রুপ থাকবে বলে 1,3-বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, আমরা সংক্ষেপে লিখব 1,3-বিস PgA। 1,3-বিস PgA তৈরি করলো। এক্ষেত্রে যে উৎসেচকটা কাজে লাগবে, এই হাইড্রোজেনকে বের করে নিচ্ছে বলে উৎসেচকটার নাম হচ্ছে ডিহাইড্রোজেনেজ, ফসফোগ্লিসাইলডিহাইড ডিহাইড্রোজেনেজ উৎসেচকের নাম। আমি সংক্ষেপে শুধু ডিহাইড্রোজেনেজ লিখে রাখছি। এবার 1,3-বিস PgA যেটা তৈরি হলো সে কি করবে, তার একটা ফসফেট গ্রুপ বের করে দেবে, নিয়ে কি তৈরি করবে 3 PgA।
তাহলে একটা ফসফেট গ্রুপ বেরিয়ে কোথায় যাবে, একটা ফসফেট গ্রুপ বেরিয়ে কোথায় যাবে, সেটা এটিপি অ্যাডিনোসিন ডাইফসফেট সেটাকে অ্যাকসেপ্ট করে এবার দুটো ফসফেট গ্রুপ থেকে সে 3টে ফসফেট পেয়ে গেল, তাই তৈরি করবে হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ঠিক উল্টো ঘটনা ঘটলো, এখানে যা হয়েছিল এটিপি খরচা হয়েছিল, এখানে কি হলো এটিপি তৈরি হলো, অ্যাডিনোসিন ট্রাইফসফেট পেলাম আমরা একটা। এইবার 1,3-PGA থেকে এই 3-PGA তৈরি হলো, এবার 3-PGA থেকে যেটা তৈরি হবে সেটি হলো 2-PGA। আচ্ছা, এখানে উৎসেচকের নাম লেখা হয়নি, এখানে যে উৎসেচকটা কাজ করবে উৎসেচকের নাম হচ্ছে কি ফসফোগ্লিসারোকাইনেজ। আমি সংক্ষেপে কাইনেজ লিখছি, ফসফোগ্লিসারোকাইনেজ বা ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ, ফসফোগ্লিসারোকাইনেজ লিখে দিচ্ছি। নিয়ে 3-PGA তৈরি করলো, একটা ফসফেট গ্রুপ এডিপিতে চলে গিয়ে এটিপি কনভার্ট হয়ে গেল। এবার 3-PGA থেকে 2-PGA তৈরি হলো। 3-PGA আর 2-PGA মধ্যে কিছু বিশেষ পার্থক্য নেই, ফসফেট গ্রুপটা শুধু পজিশন চেঞ্জ করলো। ফসফেট গ্রুপ একটাই ছিল 3 নম্বর কার্বন পজিশনে, সে এবার 2 নম্বর কার্বন পজিশনে চলে গেল, নিয়ে 2-PGA তৈরি করলো। এখানে উৎসেচকটা যেটা কাজে লাগবে ফসফোগ্লিসারো মিউটেজ। ফসফোগ্লিসারো মিউটেজ উৎসেচকটা কাজে লাগলো। 2-PGA থেকে তৈরি করবে হবে একটি জল বেরিয়ে যাবে এবং তৈরি করবে হচ্ছে ফসফোএনল পাইরুভিক অ্যাসিড। ফসফোএনল পাইরুভিক অ্যাসিড সংক্ষেপে সবগুলো লিখছি আমি। এখানে যে উৎসেচকটা কাজ করবে সেই উৎসেচকটার নাম হচ্ছে এনলেজ। এনলেজ উৎসেচক কাজে লাগলো। ফসফোএনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। তাহলে ফসফোএনল পাইরুভিক অ্যাসিডের মধ্যে একটা ফসফেট গ্রুপ ছিল, সেই ফসফেট গ্রুপটা কোথায় যাবে, ঠিক একই রকমভাবে এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট নিয়ে সেটাকে এটিপিতে কনভার্ট করে দেবে। এটিপিতে কনভার্ট করলো। তাহলে এটিপি আমরা কোথায় পেলাম, এইখানে একটা পেলাম, এইখানে একটা পেলাম। তাহলে আমাদের পাইরুভিক অ্যাসিড, আমরা যেটা বলছিলাম যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, সেই পাইরুভিক অ্যাসিডটা আমরা পেয়ে গেলাম। আমাদের কিন্তু মনে রাখতে হবে এখানে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট কিন্তু পড়ে আছে। এই ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট উভমুখী বিক্রিয়ার মাধ্যমে কিন্তু এই পিজিএলডিতে কনভার্ট হতে পারে। যেখানে উৎসেচকটা কাজে লাগবে সেটা হচ্ছে কি আইসোমারেজ উৎসেচক। সেই আইসোমারেজ উৎসেচকের মাধ্যমে ফসফোগ্লিসারো আইসোমারেজ উৎসেচকটার নাম, সংক্ষেপে আমি আইসোমারেজ লিখলাম। আইসোমারেজ উৎসেচকের মাধ্যমে সে কিন্তু পিজিএলডিতে কনভার্ট হবে এবং পিজিএলডিতে কনভার্ট হওয়ার পরে আবার এই রিঅ্যাকশনটা একইভাবে হবে। তাহলে এখানে প্রত্যেকটা জিনিস আমরা দুবার করে পাচ্ছি। পিজিএলডি দুবার হচ্ছে, দুখানা হচ্ছে, এটাও দুখানা হচ্ছে, সি ফসফোগ্লিসারিক দুখানা হচ্ছে, এটা দুখানা হচ্ছে, এটা দুখানা হচ্ছে, এটা দুখানা হচ্ছে। তাহলে দুবার এই রিঅ্যাকশনটা দুটো মলিকুল করে, দু অণু করে হচ্ছে। তার মানে যেসব জিনিসগুলো কাজে লাগছে তারাও দু অণু করেই হবে। তাহলে এখানে এটিপিও দু অণুই তৈরি হবে, এখানেও এটিপি দু অণু তৈরি হবে। ঠিক আছে, তাহলে কটা এটিপি তৈরি হলো, 2 2 4টে এটিপি তৈরি হলো। কটা এটিপি খরচা হয়েছিল, আমার 2টো এটিপি খরচা হয়েছিল। তাহলে নেট গেন কত হলো, 2 হলো। তাহলে আমার কিন্তু এটিপি গ্লাইকোলাইসিস প্রক্রিয়া আমি কটা এটিপি পেলাম, 2টো এটিপি অলরেডি আমরা পেলাম নেট গেন। কিন্তু আমরা কিন্তু এই যে এই জিনিসটা তৈরি হয়েছে,
এই যে NADH প্লাস H প্লাস এখান থেকেও কিন্তু পরবর্তী ক্ষেত্রে 3টে এটিপি পাওয়া যাবে এক অণু থেকে। তাহলে 2 অণু থেকে ক অণু পাওয়া যাবে? 3 দুগুণে 6 অণু, 6 আর 2 8 অণু। কীভাবে পাওয়া যাবে আমরা পরে আলোচনা করছি, কিন্তু ডাইরেক্ট গ্লাইকোলাইসিসের থেকে কিন্তু 2 অণু পাওয়া যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে এখান থেকে 3 অণু 6 অণু পাওয়া যেতে পারে। তাই 8 অণু এটিপি গ্লাইকোলাইসিসের মাধ্যমে তৈরি হয় অ্যারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে আমরা বলতেই পারি। আরেকটা কথা এখানে আমার বলার বিষয়, সেটা হচ্ছে এই যে এটিপি তৈরি হচ্ছে, এই এটিপি তৈরি হওয়ার জন্য ফসফেট গ্রুপটা কোথা থেকে পাচ্ছে? সাবস্ট্রেট থেকে পাচ্ছে। অর্থাৎ এখানে এটিপি তৈরি হচ্ছে, ফসফেট গ্রুপ এই বিসফসফেট 1,3 বিস পিজিএ থেকে নিয়েছে। এখানে এটিপি তৈরি হচ্ছে, এখানে ফসফেট গ্রুপ কোথা থেকে পেয়েছে? ফসফেটল পাইরুভিক অ্যাসিড থেকে পেয়েছে। অর্থাৎ সাবস্ট্রেট, বিক্রিয়ার সাবস্ট্রেট মানে যেখানে যার ওপর বিক্রিয়াটা হচ্ছে তার থেকে পাচ্ছে। তাই এই ধরনের এটিপি তৈরি হওয়াটাকে বলা হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। আমরা ফসফোরিলেশন কি? যেখানে এটিপি তৈরি হওয়ার পদ্ধতিটাকে বলে ফসফোরিলেশন। কোনো ক্ষেত্রে ফসফেট গ্রুপ যুক্ত হওয়ার পদ্ধতিকে ফসফোরিলেশন বলে। সেক্ষেত্রে এখানে যেহেতু সাবস্ট্রেট থেকেই একটা ফসফেট গ্রুপ যুক্ত হচ্ছে, তাই জন্য এটাকে বলে সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। ফসফেট গ্রুপ সাবস্ট্রেট থেকে পাচ্ছে বলে এটাকে আমরা কি বলছি? সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। এই হচ্ছে টোটাল গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। হয়তো বইয়ের সঙ্গে একটু মনে হবে যে ছকটা অমিল। কেন অমিল? কারণ বইয়ের টানা লেখা আছে, এখানে বোর্ডে জায়গার অভাবের জন্য আমরা ঘুরিয়ে দিয়েছি, কিন্তু টোটাল ইন্টারমিডিয়েট অর্থাৎ গ্লাইকোলাইসিস যে ইন্টারমিডিয়েটগুলো সবই এক আছে। এই পাইরুভিক অ্যাসিডটা এরপরে অক্সিডেটিভ কার্বক্সিলেশন হয়ে সেক্ষেত্রে অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। সেই অ্যাসিটাইল কোয়েটা ক্রেবস সাইকেলে প্রবেশ করবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্ষেত্রে ক্রেবস সাইকেল এবং শ্বসনের যে অন্যান্য পার্টগুলো আছে সেগুলোকে কভার করব।